বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কোনো অঘটন নয়, কারণ এটি হচ্ছে মিয়ানমারের স্বাভাবিক চিত্র। মাঝে খানিকটা বলা যেতে পারে খানিকটা ব্যত্যয় ঘটেছিল এবং সেই ব্যত্যয় থেকে আবার আগের জায়গায় মিয়ানমার ফেরত গেছে। যার নেতৃত্বে বা যাকে কেন্দ্র করে গণতন্ত্রের সূচনা বা আকাঙ্ক্ষা স্বপ্ন মানুষের মধ্যে দেখা গিয়েছিল, তাকেও মিয়ানমারে রাজনীতি করবার জন্যে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে আসলে সমঝোতা করেই চলতে হয়েছে। এর বাইরে সাহস দেখিয়ে শক্তি সঞ্চয় করে তিনি যে আলাদা করে পথ দেখাবেন, স্বপ্ন দেখাবেন, সেটি তিনি করতে পারেননি। এমনকি এর জন্য আন্তর্জাতিক বিশ্বকেও খানিকটা অভিযুক্ত করা যায় যে তিনি যে পরিমাণ শক্তি, সাহস, সমর্থন নিয়ে বা মানুষকে তৈরি করতে পারতেন গণতন্ত্রের জন্য, সেটুকু না করেই তাকে বরঞ্চ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। আজকে দুর্ভাগ্যজনকভাবে তিনি কারাবন্দী, অং সান সু চি, এবং তার সময়টাতে কি ঘটেছে আমরা সেটিও কম বেশি জানি। একটা বড় সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসছে, এর আগেও 70-এর দশকে, 90-এর দশকে রোহিঙ্গারা, 80-এর দশকে রোহিঙ্গারা এখানে এসছে, কিন্তু গত কয়েক বছর আগেই প্রায় 6-7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এবং তার পক্ষেও মিয়ানমারের সেনাবাহিনী যে নিপীড়ন নির্যাতন রোহিঙ্গাদের করেছে এবং নিজ দেশ থেকে বিতাড়িত করেছে, তার পক্ষে গিয়েও আন্তর্জাতিক আদালতে অং সান সু চি সাফাই গিয়েছেন। হয়তো এটি নিয়তির পরিণতি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিয়ানমারের এই পরিস্থিতিকে গোটা বিশ্ব কীভাবে দেখছে, আন্তর্জাতিক ভূরাজনীতি বা বিশ্ব ভূরাজনীতিতে এর প্রভাব কী, বাংলাদেশ জন্য কোনো উদ্বেগ, উৎকণ্ঠার বিষয় আছে কিনা, বাংলাদেশের প্রতীকটা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং সবচেয়ে বড় কথা যে 11 লক্ষ, 12 লক্ষ এবং প্রতিদিন যাদের সংখ্যা হু হু করে বাড়ছে, সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কি হবে। বাংলাদেশ এখনও আশাবাদী যে এই সামরিক জান্তার সঙ্গেই সমঝোতা করে বাংলাদেশ হয়তো রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারবে, কিন্তু সেটি আসলে কতটা সম্ভব হবে। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাবেক কূটনীতিক অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র অর্থনীতিবিদ এবং একসময় তিনি সিভিল সার্ভিসে কাজ করেছেন বাংলাদেশে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লিড ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন এবং জনপ্রশাসন, গভর্নেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি মোহাম্মদ পারভেজ ইমদাদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এবং আপনি কি মনে করেন যে মিয়ানমারের এই পরিবর্তন, যেখানে মিয়ানমার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলো, গোটা বিশ্ববাসী সেখানে একটা সমর্থনও আমরা কম বেশি লক্ষ্য করেছি, কিন্তু হঠাৎ করে ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান যে মিয়ানমারের ক্ষেত্রে, সেটিকে আপনি কীভাবে দেখেন? মিয়ানমার দেখেন, হিস্টোরিক্যালি গণতন্ত্রের অভাব ওখানে সবসময় ছিল, এবং সেই জন্য আপনি দেখেন, যদি আমরা প্রথমে মিয়ানমারের অর্থনৈতিক অবস্থার দিকে দেখি, মিয়ানমারের দারিদ্র্য রেট অফ পভার্টি 38%, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন এশিয়া, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানে তাদের উন্নয়নের মাত্রা ওয়ান অফ দ্য লোয়েস্ট, তাদের পভার্টি রেট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। তাদের জিডিপি পার ক্যাপিটা ইনকাম $1100 এবং ওয়ান অফ দ্য লোয়েস্ট লাইফ এক্সপেক্টেন্সি এবং ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানে একটি অনুন্নত দেশের যতগুলা মূল ক্যারেক্টারিস্টিক সবগুলা মিয়ানমারে আছে, এবং অর্থনীতি এখনো কৃষি বেসড, এবং ইনভেস্টমেন্ট লেভেল অবশ্যই অনেকদিন তারা স্যাংশনে ছিল, তাদের ইনভেস্টমেন্ট ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন এশিয়া, বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। এইটা আমি এই জন্য বললাম সবচেয়ে আগে, যে গণতন্ত্রের অভাবে দীর্ঘদিন সামরিক শাসনে থাকার প্রেক্ষিতে মিয়ানমারের ঠিক অগ্রবর্তী যাত্রা খুব একটা হয়নি। তারপরও মিয়ানমার ফাস্ট গ্রোয়িং এর দিকে যাচ্ছিল 2015-তে নির্বাচনের পর থেকে, কিন্তু আন্তর্জাতিকভাবে মিয়ানমার
যে আইসোলেশনে বহুদিন ছিল, মেইনলি সামরিক সরকার ছিল বলে, এবং যখন 2015-তে নির্বাচন হলো, নির্বাচনের পরও যে অংশসূচি সরকার আসলো, সবাই জানে যে এটা সামরিক নিয়ন্ত্রিত সরকার ছিল। এইবার যে পরিবর্তনটা হয়েছে, এরা বলছে যে 2008-এর যে তাদের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তারা এই পরিবর্তনটি করেছে, যে গত বছর নভেম্বরে যে নির্বাচন হয়েছে, মিয়ানমারের সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে সেখানে ফ্রড হয়েছে, ফর্জারি হয়েছে। সেইটার প্রেক্ষিতে সামরিক বাহিনী আবার ক্ষমতা নিয়েছে, এবং তাদের 2008-এর যে সংশোধিত সংবিধান, সেই সংবিধানে দেখেন আপনি ওখানে কিভাবে, মানে যেই সংবিধান তারা অ্যাকসেপ্ট করেছে জাতীয়ভাবে, সেখানে উল্লেখ করা আছে যে আর্টিকেল 417-তে যে রাষ্ট্রপতি কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মিকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জরুরি অবস্থা প্রয়োগের জন্য ডাকতে পারেন। আরেকটা আছে যে আর্টিকেল 418-তে আছে যে কমান্ডার ইন চিফ সকল রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে পারেন। আর্টিকেল 4019-এ আছে একটার পর একটা আর্টিকেলে যে কমান্ডার ইন চিফ যে কোনো সময় ক্ষমতা নিয়ে নির্বাহী, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার সমস্ত কিছু দায়িত্বভার নিয়ে নিতে পারেন। এইটা দেখেন 2008-এ যে সংবিধান, সেখানে সব রাজনৈতিক দল মিলে অ্যাকসেপ্ট করেছে, ইনক্লুডিং দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, তারা ওইটাকে অ্যাকসেপ্ট করেছে। তো এই থেকে বোঝা যায় যে সব সময় তাদের হিস্টোরিক্যালি তারা সামরিক ইনফ্লুয়েন্সে ছিল। এখন দ্বিতীয়ত আপনি দেখেন যে তাদের যদি আমরা ইয়ের ব্যাপারে দেখি, লেটেস্ট আপনি অবস্থাটা দেখেন, কালকে যেটা হয়েছে, তাদের যে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হয়েছে, এই কাউন্সিলে আপনি দেখবেন যে আর্মি কমান্ডার ইন চিফ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাউন্সিলে 11 জন আছেন। 11 জনের মধ্যে 8 জন সেনাবাহিনীর অ্যাক্টিভ সদস্য আছে, আর 3 জনের মধ্যে 2 জন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অর্থাৎ অং সান সুচির পার্টি থেকে 2 জন যারা খুব সেনাবাহিনীর সমর্থনে ছিল তারা আছেন। আরেকটি খুব উগ্রপন্থী দল ক্যারেন ন্যাশনাল ফ্রন্ট, সেখানের একজন সদস্য আছে। মানে এতে তারা যে বলছে 1 বছরের জন্য তারা জরুরি অবস্থা দিয়েছে, আমার মনে হয় না। আমার মনে হয় তারা দীর্ঘমেয়াদী ভাবের জন্য অনেক দিনের জন্য তারা ক্ষমতা নিয়েছে, এবং তারা একটি নির্বাচন দিলেও চেষ্টা করবে 2015-র মতো যদি কোনো সরকার আসে, সেই সরকার যেন তাদের নিয়ন্ত্রণে থাকে এবং তাদের আস্থায় থাকে, সেনাবাহিনীর আস্থায় থাকে। এখন রোহিঙ্গার এবং বর্তমান সেনাপ্রধানের তো চাকরির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে জুনে, এবং শেষ হয়ে গেলে তিনি রাজনীতিতে প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন, আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারেন, এমনিতেই সক্রিয় আছেন, মানে এক্স্যাক্টলি সেটা হতে পারে। এবং সেটাও ব্যাপারে একটা অনেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে সেটাও হয়তো তাদের একটা ওভারঅল গেম প্ল্যানের মধ্যে আছে। এখন রোহিঙ্গার ইস্যুর ব্যাপারে জুলি সাহেব, ফ্র্যাঙ্কলি আমার যা মনে হয়, দেখেন রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে এই এখন যে সরকারটা আসলো, জরুরি অবস্থা যে হলো, এদের দ্বারা খুব একটা অগ্রগতি হবে বলে আমার মনে হয় না, কয়েকটা কারণে। আমরা সবাই জানি যে এই সরকার যেটা এখন আসলো মিয়ানমারে, এটা স্বচ্ছ না, অস্বচ্ছতা আছে তাদের, ল্যাক অফ ট্রান্সপারেন্সি, দায়বদ্ধতা নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই, তাদের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে কম। এবং এখন তো মনে হচ্ছে দেশের মধ্যেও প্রথমবারের মতো সামরিক শাসন জারি হওয়া, মানে অনেক আগেও জারি হয়েছে, কিন্তু এইরকম যে একটা মানে প্রোটেস্ট কাল থেকে হচ্ছে, এই অবশ্যই এটা বেশি দিন আমার মনে হয় টিকবে না প্রোটেস্টটা, কিন্তু সেখানেও একটা দেশের মধ্যে এবং দেশের বাইরে তাদের গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে তাদের কোনো মরাল বা এথিক্যাল স্ট্যান্ডিং নেই, যে তাদের কোনো আইন, মানে ঠিক মরাল শক্তি নেই বা মরাল ম্যান্ডেট নেই। ম্যান্ডেট থাকলেও দেশ চালাবার ম্যান্ডেট তারা জোর করে নিলেও। বাট ডক্টর পারভেজ ইমদাদ, সেটি আপনি কেন বলছেন? আন্তর্জাতিক তো একটা বড় অনেকগুলো শক্তি, তো কেউ তো প্রত্যক্ষভাবে কেউ তো পরোক্ষভাবে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে।
সেটা আমি আসছি। আমরা যদি চীনের কথা বলি, আমরা যদি জাপানের ভূমিকা দেখি, আমরা যদি ভারতের ভূমিকা দেখি, আমরা যদি রাশিয়ার কথা ভাবি, জি প্লিজ। আমি আসছি, আমি সেটাতে পরে আসবো। আমি তাদের আগে মানে আভ্যন্তরীণ ব্যাপারটা বলছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই এক বছরে তারা দেখবি যে আন্তর্জাতিক চাপটা কতটুকু দে ক্যান স্ট্যান্ড, ওয়েদার দেয়ার ব্যাক ইজ এগেইনস্ট দ্য ওয়াল অর নট, কতটুকু সহনীয়। তারপর তারা হয়তো এটাকে আরো এক্সটেন্ড করবে। দ্বিতীয় দেখেন জিলু সাহেব, একটা জিনিস কি, এখন সেখানে এমার্জেন্সি সামরিক সরকার আসলো মিয়ানমারে। তার আগে যখন সিভিলিয়ান গভর্নমেন্ট 2015 থেকে ছিল, অং সান সু চি যে একদম মানে গণতন্ত্রের জন্য তার কথা এত মানে বলা হতো, এবং যাকে কি মানে কি ভিত্তিতে তারা দিল, নোবেল প্রাইজ দিল শান্তির জন্য, এবং পরে তিনি নোবেল প্রাইজের যে অযোগ্য সেটাও সারা বিশ্বে মানে প্রমাণিত হলো। সেই অংশটির সময়ে, সেই গণতান্ত্রিক সরকারের সময় আপনি দেখেন রোহিঙ্গা ইস্যুটা অত্যন্ত প্রকট হয়েছে। 2017 থেকে আরো এটা অ্যাগ্রিভেট হয়েছে, এবং তারা জেনোসাইডটাকে মানে পারপিচুয়েট করেছে। তো আপনি, দ্য পয়েন্ট ইজ দ্যাট ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। তাদের আপনার 2015 পরে গণতান্ত্রিক সরকার যা করেছে, তাদের সেই মানে ম্যান্ডেট ছিল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জেনোসাইড হচ্ছে, এবং আমরা সেই তাদের লোকজনকে আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা মানবিক দিক থেকে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা অনেকবার খুব মানে আন্তরিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আমরা আগের এমওইউর পরিবর্তে আমরা নতুন এগ্রিমেন্টের মাধ্যমে তাদের সঙ্গে নেগোসিয়েশনসে যেতে চেয়েছি, আমরা বিভিন্ন সমাধান, বিকল্প সমাধানের কথা উল্লেখ করেছি বাংলাদেশ থেকে, কিন্তু একটি সিভিলিয়ান গভর্নমেন্টও সেটি অ্যাকসেপ্ট করেনি। অতএব আপনি এখনকার এই সামরিক এমার্জেন্সি গভর্নমেন্ট থেকে খুব একটা কিছু আশা করা যায় না। তো আমি এইটুকু এখন বলতে চাচ্ছি, পরে আমি আসবো আবার আপনার কাছে। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, আপনি শুনছিলেন ডক্টর পারভেজ ইমদাদের কথা, এবং একজন কূটনীতিক হিসেবে আপনি কি মনে করেন যে এই যে আদৌ কি মিয়ানমারে আসলে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? আদৌ কি মিয়ানমারের মানুষ গণতন্ত্র চায়? মানে আমি তাদের মাইন্ডসেটের কথা বলতে চাইছি, বুঝতে চাইছি আপনার কাছ থেকে। এবং সেই সঙ্গে এই যে নানান পশ্চিমের প্রতিক্রিয়া, আমরা ওয়েস্টার্ন ইউরোপ বা ইউএস এর প্রতিক্রিয়া দেখলাম, আমরা চীন তো একটা ক্যাবিনেট রিশাফল হয়েছে বলেই চালিয়ে দিয়েছে তারা, এবং স্থিতিশীলতা, ভারতের সতর্ক প্রতিক্রিয়া আমরা দেখছি। যা সব মিলে কি মনে হচ্ছে? ইভেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি। কোন প্রত্যাশায় সেই প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট, সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আপনি যে প্রথমে বলেছিলেন এটা নাটকের মধ্যে ইন্টারলিউড কিনা, তো ওটা মনে হয়, কারণ 1962 সন থেকেই সামরিক বাহিনী মিয়ানমারের সর্বমোট ক্ষমতা দখল করে। 62 সন থেকে একটা 2011 পর্যন্ত তারা ক্ষমতা ছিল, এবং 2008 সনে তারা একটা সংবিধান রচনা করেছে, যার সম্বন্ধে প্রফেসর আলোকপাত করেছেন। এই ব্যাপারে আমি বলার চেষ্টা, একটা পয়েন্ট আমি বলতে চাই, সংবিধান আরেকটা ধারা ছিল যেটা আছে, সেটা হলো যে মিয়ানমারের কোনো নাগরিক যদি তার বিদেশি আত্মীয় স্বজন নাগরিকত্ব থাকে, সে মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবে না। এটা সিলেক্টেড প্রভিশন, কারণ দেখা গেছে ইতিহাসে, দীর্ঘদিন ইতিহাসে মিয়ানমারে আর কোনো আত্মীয় স্বজন মানে বৈবাহিক সূত্রে যদি হয়, যেটা অং সান সু চি, সেটা হতে পারে, ছেলে, তার স্বামী এবং ছেলেরা, দুই ছেলে ব্রিটিশ নাগরিক। এটা সিলেক্টেড প্রভিশন একজনের জন্য করা হয়েছে, কারণ তারা দেখেছে বিগত বছরগুলোতে সিভিলিয়ান কোনো লিডারশিপ নাই মিয়ানমারে, থাকার কথাও না। 62 সন থেকে যদি একটানা সামরিক শাসন চলে, তো সেখানে তোমার সিভিলিয়ান লিডারশিপ আসার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং যারা দেখলে একমাত্র আং সান সু চি এই নেতৃত্ব দিবে, তার দল যেটা আছে সেটাকে সে এখন নতুন করে ঢালাবে, সাজাবে, এবং সে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার আছে। বিশ্ব মানে গণতন্ত্রকামী দেশগুলো তার পিছনে আছে, এবং সেই জন্য তারা এই প্রভিশনটা করেছে। তাদের একটা অ্যাডভান্স থিঙ্কিং তারা করে রেখেছিল কনস্টিটিউশনে। সুতরাং উনি যখন 2011 থেকে 2015 পর্যন্ত কিন্তু সামরিক শাসন তারা অনেকটা শিথিল করে, ইন দি সেন্স দ্যাট তারা সরাসরি তখন আর শাসকের ভূমিকায় ছিল না। যে দলটি তাদের সমর্থিত দল ছিল,
এবং তাদেরই একজন জেনারেল তিনি প্রেসিডেন্ট ছিলেন। সুতরাং 11 থেকে 15 তারা আবার কোয়াসি সামরিক শাসন ছিল। এখন 2015 থেকে 2020 পর্যন্ত যেটা আমরা বলবি ইন্টারলিউড ইন এ লং ড্রামা ছিল এই পিরিয়ডটা। এবং এই পিরিয়ডটা কিন্তু ছিল আবার ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন। ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমাদের ইতিহাসে তো আছে, লর্ড ক্লাইভের একটা ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন ছিল ভারতে তেমনি। কারণ এখানে 2008 সংবিধান অনুসারে সেখানে আপনার মিনিস্টার ডিফেন্স, ইন্টেরিয়ার এবং বর্ডার অ্যাফেয়ার্স ছিল আর্মির অধীনে, এবং যে কি মিনিস্ট্রিজ, এবং সংসদে 25% রিজার্ভ করা, সংরক্ষিত করা থাকবে আর্মিদের জন্য। সুতরাং এটা পাওয়ার শেয়ারিংয়ের মধ্যেই সূচি তার 5 বছর উনি অতিবাহিত করেছেন। তিনি চেয়েছিলেন রাষ্ট্রপতি হতে, কিন্তু সংবিধানের প্রভিশনের জন্য হতে পারেনি। তবে একটা ডিভাইস উনি বের করেছিলেন, স্টেট কাউন্সিলর, যেটা অ্যাবাভ দ্য প্রেসিডেন্ট বলে উনি দাবি করেছিলেন, এবং সেই হিসাবে উনি দেশ পরিচালনা করার চেষ্টা করেছেন। আর যেটা বলছেন যে এখন প্রফেসর সাহেব বলেছেন, আপনিও বলেছেন নোবেল প্রাইজ উনি দিয়েছে, কিন্তু দেখেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ক্ষমতা আসার আগে। না না, সেটাই বলছি, মানে এটি তো প্রমাণিত হয়েছে যে একটা যোগ্য জায়গায় সেটি যায়নি ক্ষমতা আসার পরে। আর উনি এমন কিছু করেননি যে পিসের জন্য উনি কারাবন্দী থাকা ছাড়া প্র্যাকটিক্যালি সেই এখন ক্ষমতায় আসার পরে সেটা তো ডিফারেন্ট রিয়েলিটি। সেই রিয়েলিটিতে এখন তিনি যে একটা এদিকে আর্মি, এদিকে মানুষের গৃহবন্দী ছিলেন, গৃহবন্দী, এবং মানুষের ক্ষমতা আসার পরে ওনার মানুষের এক্সপেকটেশন অনেক হাই ছিল। যারা পশ্চিমা দেশগুলো, কেন আমরা চেয়েছিলাম যে উনি আসছেন, আমরা সিভিলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে আছে, আমরা আমাদের সমস্যা নিয়ে, আমাদের দ্বিতীয় প্রতিবেশী হলো মিয়ানমার, তার সাথে আমরা আলোচনা করতে থাকবো। আমরা বহু চেষ্টা করেছি 1972 সন থেকে মিয়ানমার সাথে আমাদের সম্পর্ক ভালো করার জন্য। আমাদের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নম্বর দূতাবাস কিন্তু মিয়ানমারে আমরা স্থাপন করেছি। এবং বাংলাদেশের সবচেয়ে সিনিয়র যে যিনি নাম্বার ডিপ্লোমেট ছিলেন খাজা কাইসার, উনি পাকিস্তান আমলে চীনের রাষ্ট্রদূত ছিলেন, এত হাই প্রোফাইল। ওনাকে বঙ্গবন্ধু পাঠিয়েছেন মিয়ানমারে, যেন চায়নার সাথে এবং মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক আমরা ভালো করতে পারি, সেই জন্য পাঠিয়েছেন। কিন্তু মিয়ানমার কিন্তু সবসময় একটা ইনওয়ার্ড লুকিং কান্ট্রি ছিল। তারা কখনো বাইরের দিকে আর্মি অন্য দেশের সম্পর্ক করতে চায়নি। সুতরাং বাংলাদেশের চেষ্টা তখন থেকে আসছে মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক করার জন্য। এখন বর্তমান যে পরিপ্রেক্ষিতের কথা বলেছেন, সেখানে যেটা হয়েছে, সেখানে দেখেন কয়েকটা জিনিস এখানে দেখার মতো। সেটা হলো যে 2020 সালে 8 নভেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু 83% সিট উনি পেয়েছেন, পার্টি পেয়েছে। এবং প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল যে আপনার আইনসভা সদস্য ইলেকশন হয়েছে 1117 সিটে, সেখানে তার দল পেয়েছে আপনার 920 সিট। তারপর নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে উনি আসছেন, এবং 2/3 মেজরিটির বেশি উনি ক্ষমতা নিয়ে পার্লামেন্টে উনি আসছেন। এখন এই পার্লামেন্টে আসার আগে, ইলেকশনের পর থেকে এই পর্যন্ত কিন্তু 1 তারিখ পর্যন্ত দুই দলের ভিতরে আর্মি এবং তার দলের সাথে অনেক আলোচনা ওদের হয়েছে। কারণ এখান থেকে আর্মি দেখেছে তাদের ইরোশন অফ দ্য পাওয়ার, ওভারঅল মেজরিটি ক্ষমতায় নিয়ে আসছেন। সংবিধান উনি হয়তো সংশোধন করার একটা প্রচেষ্টা করবে, যেখানে প্রেসিডেন্ট উনি হইতে পারেন। কিন্তু আর্মিরা চেয়েছে তাদের হাতে ক্ষমতা যেন থাকে। তো এই টাসেলের মধ্যেই আর্মি ক্ষমতা নিয়ে নিল, এবং নিয়ে এসে 2 দিন 1 তারিখে সেই দিন অধিবেশন বসার কথা। সুতরাং সকালবেলায় তাদের ক্ষমতা তারা নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের প্রশ্নটা আসতে পারে যে আমরা এত ইন্টারেস্টেড কেন? 2 কারণে আমরা ইন্টারেস্টেড। একটা ইন্টারেস্ট হলো যে আমাদের প্রতিবেশী, দ্বিতীয় প্রতিবেশী আমাদের, আর 2 নম্বরে রোহিঙ্গা নিয়ে আমরা মিয়ানমার সাথে আমাদের সম্পর্ক, যেটা একটা অবস্থা আমরা আছি, 11 লক্ষ আসছে সেখানে। আরো একটা বিষয় বোধহয় কনসিডার করা উচিত, যে মানে সেটা আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে যে বাংলাদেশের দিক থেকে অন্য কোনো উদ্বেগ উৎকণ্ঠার জায়গা আছে কিনা। কারণ এখন তো জিওপলিটিক্যাল ইস্যুতে নানান রকমের ইকুয়েশন, নানা রকমের ইস্যু আছে, নানান দেশের সঙ্গে নানান বৈরিতা আছে। কারণ মিয়ানমারকে আমরা দেখেছি আমাদের বর্ডারে উত্তেজনা বৃদ্ধি করবার চেষ্টা তারা করেছে, তারা ড্রোন পাঠিয়েছে বাংলাদেশে,
বাট বাংলাদেশ প্রভোকেশন যথেষ্ট দিয়েছে, কিন্তু বাংলাদেশ অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ সেটাকে কোনো রেসপন্ড করেনি। আমরা আমাদের জায়গায় আমরা ছিলাম, আমরা প্রভোক করার চেষ্টা করেছি, আমরা কিন্তু আমাদের সংযম আমরা রক্ষা করতে পেরেছি। আমরা এখন যে রোহিঙ্গা নিয়ে যেটা আমাদের বর্তমান সমস্যা, রোহিঙ্গা নিয়ে গতকালকে জাতিসংঘের যে আপনার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার যে মিটিং হয়েছে, সেখানেও কিন্তু রোহিঙ্গা প্রশ্নটা আসছে। জাতিসংঘের যে মানে এনভয় ফর মিয়ানমার, উনি দুটো প্রশ্ন এখানে তুলেছেন। একটা প্রশ্ন হলো যে 6 লক্ষ রোহিঙ্গা বর্তমানে মিয়ানমারের মধ্যেই আছে, রাখাইনে আছে, ওদের কি ভবিষ্যৎ কি? এর ভিতরে 1,20,000 আছে ভার্চুয়াল কনফাইনমেন্টে আছে, তারা মুভ করতে পারে না ফ্যাক্টরি এরিয়া থেকে। এরা মনে করে যে আর্মি টেক ওভারের ফলে এদের কন্ডিশন আরও খারাপ হবে, ইট উইল ওয়ার্সেন হবে বর্তমানের চেয়ে। সে একটা আশঙ্কা ওরা করেছে। এই আশঙ্কা কিন্তু বাংলাদেশও আশঙ্কা করছে, এই জন্য হয়তোবা আবার রোহিঙ্গার দল নামতে পারে বাংলাদেশের দিকে। এর কারণ যে আর্মি 7 লক্ষ 8 লক্ষ রোহিঙ্গাকে 2017 সালের 25শে আগস্ট থেকে বাংলাদেশে একটা গণহত্যার মাধ্যমে পাঠিয়েছে, সেই তারাই আবার পুরোপুরি ক্ষমতা এখন আছে। সুতরাং রোহিঙ্গাদের ভয় যারা এখানে আছেন বাংলাদেশ, তাদের ভয় আরও দ্বিগুণ হলো আবার। এই জন্য তারা আগে যেতে চায়নি, কারণ তাদের যে বেসিক যে কটা ডিমান্ড আছে, নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর ফেরত পাওয়া, এই সম্বন্ধে তাদের অত্যন্ত আছে। এই না হলে তারা বাংলাদেশ থেকে তারা যাবে না, বলেছে। সেখানে এখন আর্মি পুরোপুরি ক্ষমতায় আসছে, তখন তো তাদের ভয়ের কারণ আরও বেশি। তারা বলেছে অলরেডি আমরা তো এই অবস্থায় যাওয়ার চিন্তা আমরা করতে পারি না। আমরা বলছি আলাপ করবো মিয়ানমারের সাথে, যে কোনো গভর্নমেন্ট থাকুক, স্বাভাবিক আলাপ আমাদের করতেই হবে। কিন্তু শুধু এখানে তো দুটো পার্টি না, এখানে থার্ড পার্টি হলো রোহিঙ্গা যারা এখানে আছে। বাংলাদেশ এবং মিয়ানমার যদি রাজিও হয় রিপার্টিশনে, কিন্তু রোহিঙ্গারা যাবে কি অবস্থার ভিতরে? তাদের বেসিক ডিমান্ডের ভিতরে একটা দুটো ডিমান্ড যদি মিট না করা হয়, তাহলে কি তারা যাবে না? কিন্তু আপনি কি কোনো কারণ আশাবাদী যে মিয়ানমার সরকার এই বিষয়ে রাজি হবে? বা এই মুহূর্তে আমার কাছে মনে হয়, এবং ওই যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা 42,000 ফেরত নেবে, সেই 42,000-ও তো আমার মনে হয় ওটা অ্যাডমিট করা বাংলাদেশের জন্য খুব একটা ভালো কিছু হয়েছে বলে আমার কাছে মনে হয় না। যদি অনেকে মনে করেন যে না, কিছু তো কমলো, কিন্তু আলটিমেটলি তখন তো একটা সেটেলমেন্ট হবে যে না, এই 42,000-ই ওদের, আর বাকিরা কেউ না, আমরা স্বীকার করে নিলাম। বাংলাদেশ 8 লক্ষ রোহিঙ্গাদের তালিকা দিয়েছে, এর মধ্যে তারা 46,000-কে তারা তাদের বলে তারা এটাকে মেনে নিয়েছে। এখন এই 46,000 কি যাবে এই মুহূর্তে? বা এই মুহূর্তে যখন আর্মি ক্ষমতা আছে এবং তার 1 বছর একটা জরুরি আইন, জরুরি শাসন মানে করেছে, তো এই অবস্থার ভিতরে তাদের কোনো ডিমান্ড মিট যদি না করা হয়, তাহলে কি তারা কি যাবে? আমরা তাদের চেষ্টা করি না কেন, সে একটা পয়েন্ট আছে। আর যেটা বলা হচ্ছে যে 46,000 যদি যায়, এটা বলা চলে ইন এ ওয়ে যে এটা গুড বিগিনিং, ইন এ ওয়ে, মানে গুড বিগিনিং কেউ কেউ মনে করে যে গুড বিগিনিং, কারণ তাহলে প্রসেস আরম্ভ হলো এবং তাহলে আস্তে বা ইনস্টলমেন্ট অন্যরা হয়তো যাবে। কিন্তু প্রশ্ন হলো যে সোকল ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতা ছিল মিয়ানমারে 3 বছরে, কিন্তু একটা রোহিঙ্গা কিন্তু যায়নি। তাহলে আজকে আমরা কি করে আশা করতে পারি যে যেখানে পুরোপুরি সামরিক বাহিনী ক্ষমতায়, এবং যে সামরিক বাহিনী এদেরকে গণহত্যার মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে, তারা এখন ওদেরকে নেবে? আমি আসছি আবার। ডক্টর মোহাম্মদ পারভেজ ইমতিয়াজ, আপনি শুনছিলেন অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহর কথা। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে আপনি কি মনে করেন কি না যে বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণে রোহিঙ্গা ইস্যু ছাড়াও অন্যান্য দিক থেকেও উদ্বেগের কোনো কারণ আছে এই পরিবর্তন? এবং দ্বিতীয়ত হচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আসলে সরকার এখনও আশা করছে, সরকার যেই থাকুক হবে, মিটিং হওয়ার কথা ছিল, মিটিং হয়নি আমরা জানি, তারপরেও এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে, কিন্তু আদৌ কোনো সম্ভাবনা, আপনি আপনার বিশ্লেষণ কি বলে যে আপনি কোনো সম্ভাবনা দেখেন কি না? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে এর জন্য কি করণীয়? রোহিঙ্গাদেরকে কি বাংলাদেশে স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিক করে নেবে, নাকি আসলে প্রত্যাবাসনের জন্য কোনো
দৃঢ় পদক্ষেপ বাংলাদেশের নেবার সুযোগ আছে বা বাংলাদেশ নিয়েছে এখন পর্যন্ত? কারণ অনেকেই যখন এই বাইল্যাটারাল এগ্রিমেন্ট হয় চীনের মধ্যস্থতায়, তখনও কিন্তু অনেকেই মনে করেছেন যে এটি আসলে এক ধরনের দীর্ঘসূত্রিতা এবং এটি আসলে কোনো ফল দেবে না। এবং আমরা মোটামুটি জানি সবাই যে চীন তো এই পালাবদলকে সমর্থন করেছে, এবং চীনের মধ্যস্থতা আসলে কতটা বাংলাদেশের অনুকূলে আসবে সেটি, বাংলাদেশের আরেক মিত্র ভারত আসলে কতটা কথা বলবে, ইভেন গণতান্ত্রিক দেশ হলো তারা তো এখন আর অন্য দেশে গণতন্ত্র নিয়ে খুব একটা মাথা ঘামায় না, জাপানের ভূমিকা কি হবে, রাশিয়ার ভূমিকা কি হবে, সব মিলিয়ে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং বাংলাদেশের আসলে কি করণীয় সেটি একটু বুঝতে চাইবো আপনাদের কাছ থেকে। ডক্টর পারভেজ ইমদাদ। দুটো জিনিস এখানে আগে যে জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি সংক্ষেপে, আমি একটু আগে যে বললাম অ্যাম্বাসেডর শফিউল্লাহ সাহেবের সঙ্গে আমি অ্যাম্বাসেডর শফিউল্লাহ সাহেব যে বলেন আপনার পয়েন্টগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এর সঙ্গে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অং সান সু চির বিরুদ্ধে যে চার্জগুলা কালকে তারা এনেছে, এই থেকে প্রতীয়মান হয় যে নতুন যে সরকার এসছে মিয়ানমারে, তারা তাকে হয়তো রিপ্লেস করতে পারে এই নেক্সট টার্মে তারা যদি ইলেকশন দেয়, কিন্তু তারা এই মুহূর্তে তার একটি মানে বিকল্প হয়তো খুঁজছে। তারা যদি সিভিলিয়ান গভর্নমেন্ট দেয় কয়েকদিন পরে, হয়তো ওইভাবে তারা চিন্তা করবেন। থার্ডলি হচ্ছে যে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির খুব খুব একটা সাবস্টিটিউট এই মুহূর্তে তাদের হাতে নেই। ওই একটি মাত্র রাজনৈতিক দল যারা তাদের মাধ্যমে সিভিলিয়ান ট্রান্সফরমেশনে যদি যায় তাদের মাধ্যমেই যাবে, কিন্তু ওই দলকে তারা হয়তো ব্রেক আপ করতে পারে, বা এখনো তারা এনডিএল এর একটা গ্রুপ যারা অং সান সু চির এগেইনস্টে ছিল তাদেরকে নিয়ে আসতে পারে। তৃতীয় হচ্ছে যে প্রেশার গ্রুপ উইদিন এন্ড আউটসাইড দ্য কান্ট্রি, বাট যেটা আপনি একটু আগে ইয়ে করেছেন মানে বলেছেন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে তাদের এক্সটার্নাল মিত্র আছে রাশিয়া এবং চায়না, মেইনলি চায়না, তবে ইন্টারনাল প্রেশার গ্রুপ যেমন এনজিও, সিভিল সোসাইটি, পূর্ব এশিয়াতেও তাদের অনেক মিত্র আছে, আমরা থাইল্যান্ডের কথা উল্লেখ করতে পারি, আসিয়ান দেশগুলোর মধ্যে কেউ আছে। তো সেদিক থেকে তারা আমার মনে হয় নেক্সট হচ্ছে, আমি যেটা মনে করি তাদের ইন্টারনাল ব্যাপারে, সেটা হচ্ছে যে তারা নতুন স্যাংশন যদি হয়, তারা স্যাংশনে অভ্যস্ত, বহুদিন তারা স্যাংশনে ছিল, সেই স্যাংশন যদি নতুন স্যাংশন আসে সেটা মিট করার মতো তারা একটা ক্যাপাসিটি তাদের কিন্তু হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি ভেরি স্কেরি। সেটা যদি তারা মানে এইবার তারা সাস্টেইন করতে পারবে হয়তো তাদের যেটা স্যাংশনটা, যেটা অনেক বছর, আর এই ক্ষেত্রে চায়না হয়তো তাদেরকে আরো অনেক বেশি সাহায্য দেবে। তৃতীয় হচ্ছে তারা যেটা দেখবে যে কতটুকু এক্সটার্নাল ক্রিটিসিজমটা, কন্ডেমনেশনটা কতদিন টিকে এবং কতদিন এটার ধারাবাহিকতা থাকে সেটা তারা দেখবেন। আচ্ছা, এখন আমি যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলছি, যে রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যাপারে বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা সত্যি মানে প্রশংসনীয়, এবং এটা যে কোনো দেশের জন্য এক্সাম্পলারি। এরকম সিচুয়েশন যারা ফেস করেছে, নেইবারিং কান্ট্রি থেকে রিফিউজি আসছে, সেইভাবে যতভাবে এটা ফেস করার চেষ্টা করা হয়েছে আলোচনা, নেগোসিয়েশনস, এগ্রিমেন্টের মাধ্যমে, উই হ্যাভ ডান আওয়ার বেস্ট। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জিনিসগুলো এখন মানে করতে হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক চাপ মিয়ানমারের এই সরকারের এখন মিয়ানমারের মিলিটারি গভর্নমেন্টের উপর একটা ন্যাচারাল একটা প্রেশার থাকবে। এই প্রেশারটাকে আরো যাতে মোমেন্টাম, এখন হয়তো রোহিঙ্গার ব্যাপারে আন্তর্জাতিকভাবে খুব একটা আলোচনা হবে না। এখন আন্তর্জাতিক মহলে যেটা চাপ পড়বে মিয়ানমারের উপরে, সমাজ যে তাদের দেশে ডেমোক্রেসি আনার জন্য, অং সান সু চিকে ছেড়ে দেওয়ার জন্য, মানে মৌলিক অধিকার ইয়ে করার জন্য, রিস্টোর করার জন্য, জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার জন্য ইত্যাদি। কিন্তু আমাদের তার সাথে বলতে হবে যে আমরা তারা যে তাদের সরকার কর্তৃক যে জেনোসাইড হয়েছে রোহিঙ্গাদের উপর এবং আমাদের দেশে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এই সমস্যার আমরা সমাধান চাই। এখানে আমি একটি বিষয় বলতে চাচ্ছি, এই ঘটনার 2 সপ্তাহ আগে জানুয়ারি মাসের মাঝামাঝি আপনি লক্ষ্য করবেন জুলুর সাহেব, যে চায়নার প্রেসিডেন্ট মিয়ানমার সফর করেছিলেন। সেইখানে উনি স্পষ্টভাবে চায়না সরকারিভাবে মিয়ানমারের রোহিঙ্গা নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন, এবং রাকিন স্টেটে কে ঘিরে যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডর, সেটার প্রতি ফুল সমর্থন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কতগুলি এগ্রিমেন্ট সই করা হয়েছে। মিয়ানমারের একটি কনসার্ন ছিল যে তাদের ডেট সার্ভিসিং, ঋণ শোধের মাত্রা যদি বেড়ে যায় সেটাকে শিথিল করা হয়েছে, এবং মিয়ানমার চীনাকে 1 বিলিয়ন
ইনিশিয়েটিভের প্রতি আগে যে সমর্থন দিয়েছে এবার আরো সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তাইওয়ানের ব্যাপারে মিয়ানমার তাদের অঙ্গীকার আবার সুদৃঢ়ভাবে চীনের সমর্থনে ব্যক্ত করেছে। চীনের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, সেই ক্ষেত্রে চীনকে সমর্থন দিয়েছে। চীনের বাণিজ্য নীতি এবং চীনের এক্সটার্নাল ইকোনমিক রিলেশনস এর প্রতি মিয়ানমার ফুল সমর্থন দিয়েছে। এই ভিজিটটি মাত্র 2 সপ্তাহ আগে হয়েছে। তারপরে ঢাকায় চীনা অ্যাম্বাসেডর বলেছেন যে চীন রোহিঙ্গার ব্যাপারে আগ্রহী সমাধানের জন্য। তা আমি ঠিক দুটোর মধ্যে আমি লিঙ্কটা দেখছি না, যেখানে চীনের রাষ্ট্রপতি নিজে বলে এসছেন যে তারা ফুল সমর্থন দিবে ইয়ের ব্যাপারে, রোহিঙ্গার ব্যাপারে। চীনের দুজন মুরব্বী যদি বলা যায় আছে, চীনের বলছি, একটা হচ্ছে চীন, এবং পুরো স্যাংশন জুড়ে অতীতে চীন তাদেরকে খাদ্য সাহায্য, সামগ্রিক অর্থনৈতিক ইনপুট এবং সামরিক সহায়তা দিয়েছে। আরেকটি দেশ কিন্তু তাদেরকে খুব সমর্থন করে, খুব সরবে না, কিন্তু অনেক সামরিক সাহায্য এবং আর্থিক সাহায্য দেয়, সেটা হচ্ছে রাশিয়া। এবং সোভিয়েত ইউনিয়ন থাকতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং আন্তর্জাতিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাহায্য ছাড়া স্যাংশনের মধ্যে চলেছে, তখন মেইনলি চায়না এবং রাশিয়া তাদেরকে অনেক সাহায্য করেছে। এখন আপনি দেখেন 2017 সালে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে মিয়ানমারের সমালোচনার জন্য একটি রেজলিউশন নেওয়া হয়, চীন তাতে স্পষ্ট ভিটো দেয় এবং রাশিয়াও সেটাকে সমর্থন করে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কনসিস্টেন্টলি চীনের মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে স্পষ্ট ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখলো যে 2012 থেকে মিয়ানমারের গণতন্ত্রের একটা চেষ্টা হচ্ছে, অন্তত আপাতত দৃষ্টিতে 1.5 বিলিয়ন দিয়েছে। এবং মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন বারাক ওবামা দুইবার মিয়ানমার সফর করেছেন। অতএব মিয়ানমারের গণতন্ত্রায়নের প্রতি এবং অর্থনৈতিক উদার মুক্তির উদার একটা দৃষ্টিভঙ্গি নেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্পষ্ট ইঙ্গিত এবং সমর্থন ছিল, যেটা চীন এবং রাশিয়া সবসময় মিয়ানমারকে ইন্ধন দিয়েছে। এখন আরেকটি বিষয় আমি এখানে বলতে চাচ্ছি, কালকে কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির যে ছিল, ব্রিফিং ছিল, সেখানে রোহিঙ্গা শব্দটি কিন্তু উল্লেখ ছিল। যখন এখানে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের যে কালকে মিটিং হয়েছে, যেটা অ্যাম্বাসেডর শফিউল্লাহ সাহেব খুব স্পষ্ট করে বললেন, সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে। এবং জাতিসংঘের মহাসচিবের যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আছে, তার বক্তব্যের মাধ্যমে চেষ্টা হয়েছিল যে একটি রেজলিউশন নেবার জন্য, কিন্তু কোনো কালকে রেজলিউশন হয়নি। অবশ্য এই সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে। কিন্তু মার্কিন প্রেস সেক্রেটারির শব্দটির উল্লেখ ছিল। এখন বাংলাদেশ যেটা করতে পারি আমরা সেদিক থেকে হচ্ছে টু কন্টিনিউ আওয়ার এফর্টস এন্ড বিল্ড আপ অন দি ইন্টারন্যাশনাল যে একটা ওপিনিয়ন সবসময় ছিল। এক্ষেত্রে আমি দুটি বিষয় উল্লেখ করতে চাই। জিলু সাহেব, তাহলে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা একটু ছোট্ট করে বলতে হবে। সেটা হচ্ছে যে কফি আনান কমিশন রিপোর্ট 2017, সেখানে যে উল্লেখযোগ্য কয়েকটি দিক আছে, সেটি হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটিকে চিহ্নিত করা এবং এটাকে রেকগনাইজ করা যে এটি একটি আন্তর্জাতিক সমস্যা, শুধু আঞ্চলিক না। দ্বিতীয় হচ্ছে মিয়ানমারকে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশনসে যেতে এবং আলোচনায় বসতে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য কফি আনান কমিশন মিয়ানমারকে রিকোয়েস্ট করেছে। 4 নম্বর একটা উদ্যোগ তারা করেছে, নিবার জন্য উৎসাহ দিয়েছে, বলছে স্টেবল এন্ড সাস্টেনেবল সলিউশনস। এটা ইঙ্গিত করে যে রিফিউজিদেরকে ফেরত নিবার ব্যাপারে, এইটার ব্যাপারে বাংলাদেশের যে চেষ্টা, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং কফি আনান কমিশনে সেটির সুনির্দিষ্ট সমর্থন এসছে। আবার দেখেন আপনি আরেকটি আন্তর্জাতিক চেষ্টার ক্ষেত্রে আমি বলি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে জাজমেন্টটা, সেখানে রেকগনাইজ করা হয়েছে যে রাখিন স্টেটে জেনোসাইড হয়েছে। 1, 2, সেখানে স্বীকার করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে মিয়ানমার এই ক্রাইসিসের জন্য দায়ী।
তিন, বাংলাদেশের চেষ্টাকে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের চেষ্টার প্রতি রেসপন্ড করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সরাসরি মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। 4 নম্বর, মিয়ানমার সরকারকে বলেছে যে তারা একটি অ্যাকাউন্টেবল, সাস্টেনেবল এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমাধান তাদের করা উচিত, আর না করলে মিয়ানমারের জেনারেলরা যারা জেনোসাইডের জন্য দায়ী তাদেরকে আন্তর্জাতিক আদালতের সামনে হাজির করার কথা বলা হয়েছে। আমরা এগুলার উপরে, এই বিষয়গুলোর উপরে বাংলাদেশ ক্যান গ্র্যাজুয়ালি বিল্ড আপ। এখন সীমাবদ্ধতা আছে আমি জানি, বাট তারপর আমরা, আমাদের সুযোগ আছে, উই আর অন দ্য রাইট ট্র্যাক। আমাদের সরকার সেদিকে এগোচ্ছেন, আমরা সেদিকে যদি আমাদের চেষ্টা অব্যাহত রাখি। আর দুটো বিষয় আমি বলতে চাই, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একটু ছোট্ট করে বলতে হবে কাটাবাকে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একটা চেষ্টা করতে হবে যাতে মিয়ানমারের প্রতি স্যাংশন হোক বা না হোক, যাতে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো থেকে যাতে আর্থিক সাহায্য না যায়। সেদিক থেকে আমাদের অবশ্যই কিছু করার নেই, বাট আন্তর্জাতিক ওপিনিয়ন যদি বিল্ড আপ হয় সেদিকে চেষ্টা করতে পারে। আরেকটা হতে পারে দ্বিপাক্ষিক আলোচনার জন্য চেষ্টা অব্যাহত থাকবে এবং মিয়ানমারের ভিতরে আমি আশা করছি যে এনজিও, সিভিল সোসাইটি এবং পার্লামেন্টারি গ্রুপ, তাদের সঙ্গে যদি আমাদের সিভিল সোসাইটি, এনজিও, পার্লামেন্টারি গ্রুপ সরকারের চেষ্টাটাকে সমর্থন করে যদি সেদিকে আপনার একটা উদ্যোগ নিবার, যাতে এই ওই দেশে সামরিক সরকার থাক বা পরে সিভিল সরকার আসুক, হোয়াটএভার যে সরকারই আসুক মিয়ানমারে, তারা যেন এই সমস্যাটি সমাধান করে। লাস্টলি, রিজিনাল কোঅপারেশন এন্ড ইন্টিগ্রেশন, বিমস্টেক অনেকগুলো ক্ষেত্রে আমাদের তাদের সঙ্গে সহযোগিতা আছে। যেহেতু আমরা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ানে লক্ষ্য করেছি যে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস সরাসরি আভ্যন্তরীণ ব্যাপার বলা সরাসরি মিয়ানমারকে এই ব্যাপারে একটা গ্রিন চেক, তাদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া, তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। সেই দিক থেকে আমাদের যেই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আমরাও আছি, মিয়ানমারও আছে, সেটার মাধ্যমে কিছু প্রকল্প নেওয়া, যেখানে রোহিঙ্গাদেরকে ফিরে যাওয়া এবং কিছু প্রজেক্টের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে যাতে রিসেটল করতে পারে রাকিন স্টেটে, সেদিকের বিষয়ে আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারি। হ্যাঁ, প্রফেসর সাহেবের কথা শুনলাম, তো এটা তো উনি একটা হোপফুল একটা সিনারিও করেছেন বাংলাদেশ কি করতে পারে আর কি করা উচিত। তুমি দেখো কোফি আনানের রিপোর্ট যেটা কমিশন করেছিল আং সান সু চি নিজেই কমিশন করেছিলেন, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেননি। কারণ করেন এই জন্য সেনাবাহিনী দীর্ঘদিন ক্ষমতা থাকার সময় তারা টার্গেট করেছে যে রোহিঙ্গাদের, ইন জেনারেল মুসলমানদেরকে, এবং একটা হেটেড ক্যাম্পেইন চলছিল দীর্ঘদিন থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সুতরাং আং সান সু চি যদি ক্ষমতায় আসেন, সি বিকেম পার্ট অফ দিস, বিকজ দেশের জনগণের ভিতরে একটা হেটেড সৃষ্টি হয়ে গেছে রোহিঙ্গা সম্বন্ধে। সুতরাং she became party to it. She herself is also a Bamar, ruling class of Myanmar, যারা আজ শাসন করছে। আর্মি জেনারেলরা কিন্তু ওই ক্ল্যানের লোক সবাই। সুতরাং এখানে আর্মি জেনারেলরা এবং আং সান সু চি রোহিঙ্গার ব্যাপারে তারা সবাই একমত, রোহিঙ্গা তাদের দেশের লোক না। এখন তারা হয়তো বাধ্য হয়ে দুবার দিয়েছে, এখন হয়তো তারা গড়ে বসে করতে হয়তো কিছু নেওয়ার কথা আছে, কিন্তু পারসে ও দেশের পপুলেশনের ভিতরে একটা মেজরিটি কিন্তু রোহিঙ্গাকে চায় না তাদের ফেরত যাক। এটা রিয়েলিটি অন দি গ্রাউন্ড। বুদ্ধিস্ট উগ্রপন্থীরা আছে, তারা একটা দীর্ঘদিন ক্যাম্পেইন হয়, হেটেড হয় একটা জাতির গোষ্ঠীর বিরুদ্ধে, তখন তো একটা অ্যাকসেপ্টেবিলিটি হয়ে গেছে ওই দেশে। সুতরাং একটা বিরাট একটা ব্যাপার এখানে বুঝতে হবে আমাদেরকে। কিন্তু রোহিঙ্গারা কিন্তু আশা করেছিল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতৃত্বের উপরে, বিশেষ করে আং সান সু চির উপরে, যে তিনি একটা পরিবর্তন হয়তো আনবেন তাদের জন্য। তারা এখন বলছে উই হ্যাভ বিন ডিসঅ্যাপয়েন্টেড, উই হ্যাভ বিন লেট ডাউন, উই হ্যাভ বিন ফ্রাস্ট্রেটেড, উই হ্যাভ বিন বিট্রেড বাই হার অ্যান্ড হার পার্টি। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের প্র্যাকটিক্যালি বাংলাদেশের পক্ষে খুব একটা বেশি অপশান নাই, কারণ এখানে শুধু চীন এবং রাশিয়া নয়, আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গাপুর, কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, তারপরে আপনার ইন্ডিয়া, এরা মেসিভ ইনভেস্টমেন্ট করেছে মিয়ানমারে, কারণ এটা রিসোর্সফুল কান্ট্রি। সুতরাং এখানে শুধু দুটো দেশ না, বাকি আরও 4-5টা দেশ আছে যারা
মিয়ানমারে বিনিয়োগ থাইল্যান্ডের করেছে। ইনভেস্টমেন্ট সেকেন্ড, চীনের পরে থাইল্যান্ডের ইনভেস্টমেন্ট, থাইল্যান্ড, তারপরে জাপান, আসিয়ান কান্ট্রি সম্পূর্ণ। ভারতের ইনভেস্টমেন্ট, রাশিয়ার ইনভেস্টমেন্ট। এখানে এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যারা আজকে বলছে তারা কিন্তু জানে যে এখানে কতটুকু তারা যেতে পারবে। বিশেষ করে আপনার জো বাইডেন উনি যে স্টেটমেন্ট করেছেন, উনি বলেছেন এটা ঠিকই আছে, আমেরিকান পার্সপেক্টিভে এটা ঠিকই আছে, তারা বলবেই আমেরিকান ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তারা বলবেই, কিন্তু কতটুকু তারা যাবে সেটা এখন দেখার বিষয়। আর এটা এখন পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে যত অ্যাকশন তো ইতোপূর্বেও নেওয়া হচ্ছে সেটা যুক্তরাষ্ট্রই এবং খানিকটা পশ্চিম ইউরোপের দেশ, সেই এখন এখানে মূলত যুক্তরাষ্ট্র। এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশনের আসার পরিপ্রেক্ষিতে পাসপোর্টে চেঞ্জ হতে পারে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং মানে আমেরিকা, এখানে তো ওদের মিয়ানমারের যে এক্সপোর্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওদের উপর রান করছে, তো সেখানে তারা কোনো অ্যাকশন নেই কিনা এটা দেখার বিষয় আছে। আর বিশেষ করে ইউএসের সাথে চায়নার একটা দীর্ঘদিনের একটা ট্রাম্পের আমলে যে একটা বিরাট একটা মানে বিভক্তি হয়ে গেছে, এবং তাদের ভিতরে যে একটা যে সম্পর্ক অবনতি এত হয়েছে, এখন জো বাইডেন তো তা দেখবে ওভারঅল ন্যাশনাল ইন্টারেস্টে, গ্লোবাল ইন্টারেস্টে চায়নার সাথে এসে কতটুকু চায়নাকে পুশ করবে অন মিয়ানমার ইস্যু। কারণ এটা তো একটা গ্লোবাল একটা ব্যাপার, এবং ডিয়ার কম্পিটিটর হলো এখন চায়না, আমেরিকা চাই নাই। সুতরাং সেখানে তার সাথে কতটুকু তাকে চায়নাকে প্রেশার দিবে এটা তো দেখার বিষয় এখানে আছে। তত স্টেটমেন্ট করুক না কেন, রিয়েলিটি ইজ অলসো ডিফারেন্ট, বিকজ আমেরিকা এখন ব্যস্ত নিজস্ব সমস্যা নিয়ে, এবং প্লাস যারা তাদের ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক, তারা এখন কানাডার সাথে, মেক্সিকোর সাথে, এগুলোই তাদের এখন যথেষ্ট সময় তাদেরকে দিতে হবে এখানে। তেমনিভাবে বাংলাদেশের অপশন কথা বলা, বাংলাদেশের সামনে এখন অপশন কি? যেমন ধরেন যে আমি যদি বলি, এখানে আসিয়ানের কথা উল্লেখ করছিলেন ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ, আসিয়ানকেও কাজে বাংলাদেশ ব্যবহার করতে পারবে, তাদের উপরে প্রেশার, কারণ অনেক মুসলিম কান্ট্রি আছে যে রিপ্যাট্রিয়েটেড আছে, তোমরাও কিছু শেয়ার করো, সেরকম প্রেশার ক্রিয়েট করতে পারে কি? সবাই বলে দিয়েছে অলরেডি, বাংলাদেশ অ্যাপ্রোচ করেছে, আসিয়ান কান্ট্রি অ্যান্ড মিডল ইস্টের কান্ট্রিগুলোতে বাংলাদেশ অনেক অ্যাপ্রোচ করেছে, আমরা বার্ডেন শেয়ার করো, কিন্তু সবাই বলছে আমরা রিলিফ দিব, আমরা কিন্তু রিলিফ দিব অথবা রিহেবিলিটেশন যদি হয় আমরা সাহায্য করবো, কিন্তু উইল নট টেক এ সিঙ্গেল রোহিঙ্গা, ক্লিয়ার। সুতরাং এখানে আর বাংলাদেশের ম্যানুভার করার কোনো স্কোপ এখানে আর নাই। এবং বাংলাদেশ দেখেন একটা চায়নার ভূমিকাটা এখানে যত আমরা বলি না কেন, তাদের ভূমিকাটা একমাত্র পজিটিভ ভূমিকা, বিকজ যে প্রথম থেকেই কিন্তু চায়নার বিহেস্টেই বাংলাদেশ মিয়ানমার একটা দ্বিপাক্ষিক চুক্তি করেছে। কিন্তু সেটা পজিটিভ না, সেটা এক ধরনের ব্লাফ না, সেটা এখন সময়ের ব্যাপার। আমি বলবো যে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছে, তারপরে আরো কিছু ওয়ার্কিং কমিটি হয়েছে, তারপরে দুইবার চায়নার পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমার এরা কিন্তু দুইবার মিটিং করেছে, একটা বেজিংয়ে একটা নিউ ইয়র্কে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে আপনার করোনা এবং ইলেকশনের জন্য এটা কিন্তু এক বছর কাজ হয়নি। আবার 19শে জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিয়ানমার এবং বেজিংয়ের এরা ভার্চুয়াল মিটিং করেছে, এবং এই সপ্তাহে আরেকটা মিটিং হওয়ার কথা আছে। এই মিটিংটা যদি হয় তাহলে কিন্তু আমরা একটা সিগন্যাল পাবো যে ইটস অনগোয়িং। আর যদি মিটিং না হয় তাহলে বুঝবো যে ইট ইজ সাসপেন্ডেড ফর হাউ লং উই ডু নট নো। তো এখন যে অবস্থা, যে মিয়ানমারে যারা ক্ষমতা দখল করেছে তাদের কাছে প্রায়োরিটি কি? প্রায়োরিটি হলো তাদের টু কনসলিডেট দেয়ার ওন পাওয়ার উইদিন দ্য কান্ট্রি, কারণ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি 83% সিট নিয়ে তারা পার্লামেন্টে আসছে, এবং হোল মেজরিটি লোক তাদের পিছনে আছে। সুতরাং তারা কি চুপচাপ বসে থাকবে না আন্দোলন করবে? এটা একটা দেখার বিষয়। ইন্টারনালি কীভাবে তারা এটাকে সামাল দেবে, এক্সটার্নালি নিউ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস অন্যান্য কান্ট্রি কীভাবে তার উপর কী ধরনের প্রেশার আসবে তাকে তার মোকাবিলা করতে হবে। তো এইসব নিয়ে এখন মিয়ানমারের সময় কাটবে। এখন রোহিঙ্গা ইজ নট এ প্রায়োরিটি টু দ্যাম। তারা এখানে আমি দেখি না আগামী এক বছরের মধ্যে যে এটা নিয়ে তেমন কোনো সিরিয়াস কোনো মিটিং হবে। ডিপার্টমেন্ট তো দূরের কথা, মিটিং হবে কি না, এবং তাদের প্রায়োরিটি কী। এখন প্রায়োরিটি তো নিশ্চয়ই ওদের কাছে রোহিঙ্গা ওদের কাছে কোনো প্রায়োরিটি হবে বলে আমি মনে করি না। তো বাংলাদেশ যেটা করতে হবে সেটা বাংলাদেশ অবশ্যই বলিয়ে দিয়েছে, হুএভার ইন দি গভর্নমেন্ট ইন মিয়ানমার দে উইল ক্যারি অন ডিসকাশন উইথ দেম। যদি তারা কথা বলতে চায়, আমরা কথা বলতে চাই,
এবং তারা কথা বলতে চায়, বাংলাদেশ ইজ রেডি টু টক উইথ দেম, বাংলাদেশ রেডি টু সেন্ড দেম রোহিঙ্গা whenever they are ready, but question is how Rohingyas will react, এটা আমাদের দেখার বিষয়। যদি দুই দেশে রাজিও হয় রোহিঙ্গা যাবে কিনা, তাদের বেসিক ডিমান্ড আছে, তার মধ্যে একটা দুটো ডিমান্ড যদি মিট না করে তারা কি মুভ করবে বাংলাদেশ থেকে, এটা কিন্তু দেখার বিষয়। ডক্টর পারভেজ ইমদাদ, আমরা একেবারে শেষ মুহূর্তে জাস্ট 1 মিনিট সময় আপনার জন্য যদি কিছু যোগ করতে চান। জি, আমার যেটা মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জাজমেন্টটা ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি করা যেতে পারে সেদিক থেকে আমরা যদি ইন্টারন্যাশনাল এফার্টস কি কি হতে পারে, যে একটা জাজমেন্ট হয়েছে তার এটার ইমপ্লিমেন্টেশন এক, যে আন্তর্জাতিক সহযোগিতা ফোরাম বিশেষ করে আসিয়ানে, সেখানে মিয়ানমারের একটা বেশ ওখানে কিছু মানে বন্ধু আছে, আবার আমাদের অবস্থাটা অ্যাপ্রিসিয়েট করে এমনও অনেকে আছে। তো সেদিক থেকে আসিয়ানের সঙ্গে আরেকটু সম্পৃক্ততা যদি আনা যায় এবং আসিয়ানের মাধ্যমে এবং আরো আন্তর্জাতিক সংস্থা যেখানে মানে মিয়ানমারের এনগেজমেন্ট আছে সেই মাধ্যমে অর্থনৈতিক কিছু প্রজেক্ট যেটার মাধ্যমে মিয়ানমার তাদেরকে যদি আলটিমেটলি নেয়, সেখানে যাতে তাদেরকে নিয়ে তাদেরকে অন্যভাবে অর্থনৈতিকভাভাবে রিহ্যাবিলিটেট করার কোনো একটা দিলে হয়তো মিয়ানমার, but it's very unlikely as Ambassador Shafiullah has said, but we must continue with our efforts. Thirdly হচ্ছে চায়নাকে একটু আরেকটু আমাদের এক্সপ্লেইন করা, চায়নার সঙ্গে যে চায়না যে উদ্যোগটার কথা মানে বলেছিল সেই উদ্যোগের প্রেক্ষিতে what does China suggest to move ahead on this. লাস্টলি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যেটা আমরা আশা করছি আরো আমরা পাবো এই ব্যাপারে। আর আরেকটা হচ্ছে যে জাতিসংঘে যে কালকে আলোচনা হচ্ছে সেটার প্রেক্ষিতে আগামী ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন আনা যায় কিনা সে ব্যাপার। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইন্টারনাল যেটা আমাদের বায়োলেটারাল যেটা মানে আলোচনা সেটা অব্যাহত রাখা এবং এগ্রিমেন্ট বাস্তবায়নের জন্য। অ্যাম্বাসেডর, খুব ছোট্ট করে জাস্ট একটা প্রশ্ন আপনি বলেছিলেন যে বাংলাদেশও একটা রিঅ্যাকশন দিয়েছে, এটার উপরে স্টেটমেন্ট করেছে। দেখুন, বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সব দেখেছি আমরা ইদানিং কালে যে সব ব্যাপারে আমরা একটা স্টেটমেন্ট ইস্যু করে দিই, অনেকটা কতটুকু এটা করা প্রয়োজন বা সেটা ঠিক বুঝি না। কারণ এই যে সবখানে যে আমাদের রিঅ্যাকশন দিতে হবে কোনো কারণ নাই। কারণ আমাদের যে দেশগুলো আছে, আপনার প্রতিবেশী রাষ্ট্র আমাদের আছে, এখানে শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, ওরা কি রিঅ্যাকশন দিয়েছে? আমরা তো গণমাধ্যমে কোনো কিছু আমরা দেখিনি। আর যেখানে বাংলাদেশের একটা ভাইটাল স্টেক রয়ে গেছে বিকজ অফ রোহিঙ্গা, সেখানে আমরা যে স্টেটমেন্ট করি না কেন তার 3টে ইন্টারপ্রিটেশন হবে। একটা ইন্টারপ্রিটেশন মিয়ানমার করবে আমরা কি বলতে চেয়েছি, মিয়ানমারে আবার দুটো দল আছে এখন, একটা আর্মি একটা সূচির দল, ওরা কীভাবে ইন্টারপ্রেট করবে, কারণ দুই দলে পটেনশিয়াল, একটা ক্ষমতা দখল করে আছেই এখন, আর একটা ক্ষমতা আসতে পারে, এটা কীভাবে ইন্টারপ্রেট করবে, চায়না এটাকে কীভাবে ইন্টারপ্রেট করবে, চায়না ইজ ইন্টারলকুটার, মানে তারা আমাদের ফেসিলিটেটর এই পর্যন্ত, সো লং দে আর দ্য ফেসিলিটেটর বিহাইন্ড দ্য অনলি ওয়ান পজিটিভ ফোর্স বিহাইন্ড দিস ইজ চায়না। তারা পুশ অনেকটা করেছে, যতটুকু হবে রেজাল্ট হবে সেটা দেখার বিষয়। সুতরাং সব ব্যাপারে যে স্টেটমেন্ট আমাদের করতে হবে, এটা আমার মনে হয় না এটা করা উচিত, এবং করতে গেলেও সেটাকে বুঝে সুঝে করা উচিত, সমন্বয়ে করা উচিত। আর বেস্ট হবে টু রিফ্রেন ফ্রম সাচ ইস্যুইং সাম স্টেটমেন্ট অ্যাট অল, যেখানে ভেরিয়াস ইন্টারপ্রিটেশন হতে পারে আমাদের যে কোনো একটা কথা, যেখানে আমাদের একটা কথা ভুল হলেই আমাদের রোহিঙ্গা ইন্টারপ্রিটেশনে এফেক্ট করবে আমাদেরকে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ পারভেজ ইমদাদ এবং অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল মিয়ানমার ইস্যু নিয়ে, এবং মিয়ানমারের জন্য এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কোনো অঘটনও নয়, এটি মিয়ানমারের স্বাভাবিক চিত্র। বরং 2015 থেকে যেটি হচ্ছিল সেটি খানিকটা অস্বাভাবিক ছিল মিয়ানমারের ক্ষেত্রে, যদি ইতিহাসের পর্যালোচনা আমরা করি। সব মিলিয়ে মিয়ানমারে গণতন্ত্র সুদূর পরাহত সেটি বলা যেতে পারে, এবং মিয়ানমারের নাগরিকদের মধ্যে সেই চেতনা যে খুব একটা প্রবলভাবে আছে, অং সান সুচির দলের কথা বলা হয়, সেটিও মূলত এখন পর্যন্ত এক ব্যক্তির দল, মানে সুচি সর্বস্বী দল সেটিকে বলতে হবে। কাজেই সেখান থেকেও খুব একটা, এবং অং সান সুচির যে ভূমিকা সেটিও খুব একটা প্রো পিপল, খুব একটা হিউম্যান রাইটসের পক্ষে, ডেমোক্রেসির পক্ষে
মানুষের অধিকারের পক্ষে রোহিঙ্গাদের ক্ষেত্রে অন্তত বিশেষভাবে বলা যায় সেটি বলা যাবে না। সব মিলিয়ে মিয়ানমার থেকে গণতন্ত্র, মানবিক অধিকার এগুলো প্রত্যাশা করা সমীচীন হবে না। তবে গণতন্ত্রের কথা, মানবিক অধিকারের কথা যারা বলবেন তাদের নিজেদের মধ্যেও আসলে সেই গণতন্ত্রের চর্চা থাকতে হবে, তাহলেই তারা সেই শক্তিটা আসলে অর্জন করতে পারবেন। কাজেই কথাবার্তা সকলেরই যারা বলছেন তাদের অনেকের দিক থেকে সংযত থাকা বাঞ্ছনীয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত যে হবে সেটি মোটামুটি নিশ্চিত। আদৌ হবে কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে এবং এখানে যারা নানাভাবে ভূমিকা রাখবার চেষ্টা করছেন তারা মূলত তাদের স্বার্থটাই বিবেচনা করছেন এবং সেই সব স্বার্থের বিবেচনায় বাংলাদেশ তাদের কাছে খুব বেশি মিয়ানমারের চাইতে গুরুত্বপূর্ণ সেটি এখন পর্যন্ত প্রতীয়মান হয়নি। তবে যেটি বাংলাদেশকে করতে হবে সেই পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের কর্তা ব্যক্তিরা শুনবে কি শুনবেন না সেটি তাদের বিষয়। সেটি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে চাপটা অব্যাহত রাখতে হবে এবং সেই চাপ অব্যাহত রাখবার জন্য প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর উপরে ভরসা রাখতে হবে। প্রতিবেশী ভারত এবং আরেক মিত্র চীনকে যতটা ভাবে মিয়ানমারের ক্ষেত্রে একটু বাংলাদেশের ক্ষেত্রে সহানুভূতিশীল করা যায় সেই চেষ্টা করতে হবে। খুব বেশি লাভ হবে সেটি মনে করবার কোনো কারণ নেই। এবং অন্যান্য দেশগুলোতেও, মুসলিম দেশগুলোতে, আসিয়ানভুক্ত দেশগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাটা করা, এতে খুব বেশি সুফল মিলবে তেমনটা আশা করবার কোনো কারণ নেই। কিন্তু চাপটা অব্যাহত না রাখলে একেবারেই যে কিছু হবে সেটি কিন্তু বলা যাবে না, বরং চাপটা অব্যাহত থাকলে কখনো না কখনো কিছু না কিছু ফল পেলেও বাংলাদেশ পেতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।